প্রিয় দর্শক, শুভাশিস এবং সালাম। শীতের এই প্রহরে কেমন আছেন? আমাদের তো প্রত্যাশা আপনারা সবাই ভালোই আছেন। সেই প্রত্যাশা রেখে আমরা শুরু করছি এসএসজি 50 মিনিটস অনুষ্ঠান। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল মোমিনিন মানিক। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রসঙ্গ এলেই সেবা খাতের কথা উঠে আসে। আমরা যদি ধরি সাব রেজিস্ট্রি অফিস, ভূমি অফিস, তিতাস, এরপরে পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকে শুরু করে সিটি কর্পোরেশন, সেবা খাতগুলোকে চিহ্নিত করে করে যদি আমরা বলি, দেখব যে প্রত্যেক সেবা খাতের বিরুদ্ধেই অভিযোগ। শুধু সরকারি নয়, বেসরকারি সেবা খাতের বিরুদ্ধেও নানা অনিয়মের অভিযোগ আমরা শুনে এসেছি এবং তার প্রমাণও দেখা গেছে। ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স কোম্পানি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। দুদক ইতোমধ্যেই তার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং দুদক চেয়ারম্যান বলেছেন যে ব্যাপক অভিযান চালানো হবে দুর্নীতির বিরুদ্ধে। ঘুষের বিরুদ্ধে তিনি জিহাদ ঘোষণাও করেছেন ইতোমধ্যে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। যুক্ত হতে স্ক্রলে দেখানো নাম্বারে ফোন করতে হবে। আমরা অবশ্যই আপনার ফোন নিতে চাই, আপনার মনের অনুভূতি, আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিও আমরা জানতে চাই। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। উপস্থিত হয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন এবং রয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব নূর খান লিটন। আমরা আপনাদের দুজনকেই আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মোহাম্মদ শামসুল আরেফিন, আপনাকে দিয়ে শুরু করব। দুদক এর আগে 2015 সালেই একটা কমিটি গঠন করে, একটা সেল গঠন করে, প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধ সেল। সেই সেল ইতোমধ্যেই কাজ শুরু করেছে এবং তার ফলও দেখা গেছে। বেশ কিছু ব্যক্তিকে আপনাদের কমিটি তারা অভিযান চালিয়ে গ্রেফতার করেছে এবং জাল পেতে গ্রেফতার করা হয়েছে আমরা যতটা জানি। এবার 2017 শুরুতেই ব্রিফিং করেছেন দুদক চেয়ারম্যান। তিনি খুব শক্ত অবস্থান জানিয়েছেন, বলেছেন যে দৃঢ়ভাবে দুর্নীতিকে মোকাবেলা করা হবে এবং তার এই অবস্থানের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে নতুন হয়তো একটা প্রবণতা শুরু হবে দুর্নীতির বিরুদ্ধে অভিযানের ক্ষেত্রে, যেটা আগে দেখা যায়নি। দুদক চেয়ারম্যান বলেছেন যে ফাঁদ পেতে দুর্নীতিবাজদের ধরা হবে এবং আপনারা একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে ত্রিমাত্রিক অ্যাকশনে যাবেন। এক্ষেত্রে আমরা দেখছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে যে বিষয়টি একদম সামনে চলে আসে, প্রতিষ্ঠানের যিনি প্রধান তার উপর কিন্তু দায়ভার বর্তায়। এই ক্ষেত্রে চাকরির হারানোর ভয় অথবা পারিপার্শ্বিক ভয়ের কারণে অনেক সময় অনেক প্রতিষ্ঠান প্রধান তার নিজের দায়িত্বটা পালন করেন না। তো আপনাদের এই ত্রিমাত্রিক অ্যাকশনের মধ্যে কি কি বিষয়গুলো থাকবে এটা যদি বলতেন। হ্যাঁ, ভালো বলেছেন। ত্রিমাত্রিক অ্যাকশনে সেটা হলো যে আমাদের ফাঁদ মামলার পরিমাণটা এবার বাড়ানো হবে, কারণ যে সমস্ত ক্ষেত্রগুলোতে ঘুষের লেনদেন হয় সেগুলোতে ফাঁদ পেতে ধরা গেলে দেখা যাবে যে এটা একটা ভালো মেসেজ চলে যাবে সোসাইটিতে। তখন অন্যরা হয়তো সেখান থেকে ফাঁদ পেতে মানে গোয়েন্দা বৃত্তির মাধ্যমে। জি, ফাঁদ পেতে মানে সেখানে আমরা একটা আন্ডার কভারে কাজ করব। সেখানে আপনার ঘুষ দেবার নেবার যে একটা অবস্থান, সেখানে আমাদের লোক সেজে যাবে এইরকম। আগে থেকে বললে তো সব কিছু ঠিক হবে না। হ্যাঁ, সেটা ফাঁদ মামলা তো আপনারা দেখেছেন। এই ফাঁদ মামলার মাধ্যমে সেটা জোরদার করা হবে। আর সরকারি অফিসগুলোতে যে ঘুষের সংস্কৃতি সেটাকে কমিয়ে আনার জন্য আপনারা হালকা অস্ত্র দিয়ে ছোট একটা বাহিনীও করতে চাচ্ছেন, যেটার জন্য অনুমোদন চেয়েছেন। সেই অনুমোদন এখনো পাননি। তাহলে ওই ফাঁদ পেতে অভিযানের সময় তো এই বাহিনী দরকার হবে। বাহিনী বলতে ঠিক না, বাহিনী তো আমরা সবসময় আমরা পুলিশের সাহায্য নিয়ে থাকি বা পাচ্ছি, সেটা তো কোনো অসুবিধা নেই। ইউনিট বলা যায়। হ্যাঁ, যেটা ইউনিট একটা ছোট্ট আর্মস ইউনিট থাকবে, যেখানে প্রয়োজনে আমরা আমাদের যে ইনভেস্টিগেটরস, আমাদের যারা অ্যাকশনে যাবেন, তাদের কাছে ছোট অস্ত্র থাকলে পরে, হালকা অস্ত্র থাকলে পরে তাদের কাজের সহায়তা হয়। এই হিসেবে আমরা ওই উদ্যোগটা নিয়েছি, যাতে করে ছোট্ট একটা ইউনিট তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এখানে একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে যে রাজনৈতিক সদিচ্ছা। সামগ্রিকভাবে আমাদের এই সোসাইটি নানা কারণে দুর্নীতি প্রবণতার মধ্যে নিমজ্জিত। সেই জায়গা থেকে আপনারা যেভাবে অভিযান চালাতে চাচ্ছেন, সেটা কি আসলে সম্ভব? 100% সম্ভব, নিশ্চয়ই সম্ভব। দেখুন, আসলে হলো কি, এই সরকারি অফিস আমরা যারা কাজ করি, আমাদের মধ্যে যদি সততা থাকে, আমাদের মধ্যে যদি কর্তব্যনিষ্ঠা থাকে, আমাদের মধ্যে যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা যদি আমি পরিপূর্ণ পালন করি, তাহলে কিন্তু একটা অফিস
অনেকটা ভালো ডেলিভারি দিতে পারে, অনেক ভালো সার্ভিস দিতে পারে, সেখানে দুর্নীতির ইয়েটা কমে আসবে। কারণ হলো কি, আপনি দেখুন সরকারি অফিসে যে ইন্টারনাল কন্ট্রোল মেকানিজমটা, এটা কিন্তু অফিস প্রধানের উপরে আছে দেয়া। এখন ওইটাকে শক্তিশালী করা, ইফেক্টিভ করা, ইন্টারনাল কন্ট্রোল মানে অভ্যন্তরীণ শৃঙ্খলা বা অভ্যন্তরীণ যে অডিট, যেটা ইন্টারনাল অডিট প্লাস, এইটা যদি শক্তিশালী করা যায়, তাৎক্ষণিকভাবে আপনার যে জায়গাগুলোতে দুর্নীতি ঘটে তাৎক্ষণিক বিষয়টা উঠে আসে এবং সেখানে যে তাৎক্ষণিক একটা ব্যবস্থা নেওয়া হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য অনেকগুলো ব্যবস্থা ওই আইন বলেন, বিধি বলেন দেওয়া আছে। সরকারি যে সমস্ত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানগুলোর কর্তা ব্যক্তির হাতে সেখানে আপনার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা ওনাকে দেওয়া আছে। তারপর আপনার উনি আমাদেরকে রিপোর্ট করবেন যদি উনি না পারেন। তারপরে সেখানে রিপোর্ট করলে সেখানে দুদক সেই ব্যবস্থাটা নেবে। তারপর ওনার চাকরি যারা করেন তাদের উপরে যদি একটা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়, একটা নোটিশ কারণ দর্শার ইস্যু করা হয়, তাহলেই দেখা যায় যে ওখানে অনেকটা কমে যায়। কারণ সরকারি চাকরিজীবী বেতন পান, পেনশন পান, অনেক সুবিধার মধ্যে উনি থাকেন। কাজেই তখন যদি অফিস প্রধান ওনার দায়িত্বটা যথাযথ পালন করেন, তাহলে কিন্তু সেই অফিসে আপনার ভয়ের সংস্কৃতি একটা বড় ধরনের প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ভয় শুধু পেলে হবে না, কারণ আপনার এখানে সাহস, তার দায়িত্বটা যে দেয়া আছে, ক্ষমতায় যে তার বিধিতে, তার আইনে যে দায়িত্বটা দেয়া আছে, যে তাকে এম্পাওয়ার করা হয়েছে, সেই কাজটা উনি যদি না করেন, আগাম ভয় পেলে তো লাভ নেই। আপনার কাছে আসবো জনাব নূর খান লিটন। আমরা কিছুদিন আগে দেখলাম যে এই যে পাসপোর্ট অধিদপ্তরে অভিযান চালানো হলো, সেখানে বেশ কিছু সংখ্যক দালালকে আটক করা হলো সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। কিন্তু এই ধরনের অভিযানের ক্ষেত্রে যেটা দেখা যায় যে অভিযান চলার পর কিছুদিন খুব সুন্দর পরিপাটি সুব্যবস্থা থাকে, আইন মেনে চলা হয়, আবার এরপরে ঠিক আগের অবস্থায় চলে যায়। এটা পাসপোর্ট অধিদপ্তর হোক, তিতাস হোক, ওয়াসা হোক, সিটি কর্পোরেশন হোক, যে সেবা খাতগুলোতে দুর্নীতি হয়, আশঙ্কা থাকে দুর্নীতির, এই বিষয়টি প্রথম হচ্ছে দেখেন কোন সেক্টরে দুর্নীতি নেই। আমার নিজের যে অভিজ্ঞতা সেটা হচ্ছে সর্বক্ষেত্রে দুর্নীতি আজকে রাষ্ট্রকে গ্রাস করে ফেলছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যে উদাহরণটা দিলেন পাসপোর্ট অফিসের সাম্প্রতিককালের যে অভিযান, পাসপোর্ট অফিসে অভিযান গত 30 বছরে আপনি যদি লক্ষ্য করেন, বহুবার এই ধরনের অভিযান দালাল পর্যায়ে ধরে ইত্যাদি এবং অনেক কিছু প্রচুর রিপোর্ট হয়েছে, দেখেন টেলিভিশন এবং পত্রিকা, টেলিভিশন সব জায়গায় হয়েছে। যে জিনিসটা সবচেয়ে জরুরি, যেটা মহাপরিচালক সাহেব বললেন, আমিও একমত, সেটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল যদি মানে একটা প্রতিষ্ঠানে না থাকে, ওটা যদি ভেঙে পড়ে যায় অথবা দুর্বল হয়ে যায়, তাহলে এটা কোনোটাই কাজ করবে না ইফেক্টিভলি। এবং ইন্টারনাল কন্ট্রোল ঠিক রাখার জন্য যে জিনিসগুলো খুব জরুরি, সেটার ভিতরে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে একটা সুশাসন। দ্বিতীয় বিষয়টা হচ্ছে ওই সুশাসনের মধ্যে জবাবদিহিতা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, এবং দুদকের যে আইন এবং অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো প্রয়োগের জন্য কিন্তু যে পরিবেশটা দরকার, যে পরিস্থিতি দরকার, যে সাপোর্টিভ বিষয়গুলো দরকার। যেমন একটা ছোট্ট বিষয় এসছে, যে ছোট্ট একটা ইউনিট করা, এই যে ফাঁদ পাতার যে বিষয়টি আমরা সাম্প্রতিককালে দেখলাম, ফাঁদ পাতার কয়েকটি ঘটনা আমরা সাম্প্রতিককালে দেখেছি। বহু পুরানা মামলা পুনরুজ্জীবিত হচ্ছে এবং সেখানে গ্রেপ্তার হচ্ছে, এবং দুদকের মামলার সফলতা দেখছি। হ্যাঁ, প্রকৌশলীদেরকে গ্রেপ্তার করতে দেখেছি, ঢাকা থেকে মানে সিলেট নিয়ে যেতে দেখেছি, অনেক বিষয় আমরা লক্ষ্য করছি। এইটার পাশাপাশি আরও একটা পজিটিভ দিক দেখলাম, সেটা হচ্ছে দুদকের অভ্যন্তরেও কিছু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যেমন চার্জশিট দিতে বিলম্বিত হওয়ার কারণে বা অন্য কোনো অভিযোগ পেলে কিছু পদক্ষেপ আমরা লক্ষ্য করছি। কিন্তু যে বিষয়টা সবচেয়ে জরুরি আমার কাছে মনে হচ্ছে, যে মানে বিচারহীনতার যে সংস্কৃতি বহমান এবং এটার সাথে ভয়ের যে সংস্কৃতি, এই দুটা যে মিলেমিশে সমাজকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য যে সামাজিক একটা আন্দোলন দরকার, সামাজিক যে একটা পরিবর্তন দরকার, সেই জায়গাটি কিন্তু খুবই দুর্বল। সেই জায়গাটি যতক্ষণ পর্যন্ত মানে শক্তিশালী না হবে, ততক্ষণ পর্যন্ত খুব বেশি আমি কিন্তু আশা করি না। এখানে আরেকটু জিনিস, এখানে কিন্তু এই বিষয়টা বড় হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, আরেকটু আমি যোগ করতে চাই। দেখেন, একটা মহান পেশা হচ্ছে সেবার সবচেয়ে মহান পেশা হচ্ছে চিকিৎসকরা। এই ব্যাপারে তো আমাদের কারো সন্দেহ থাকার কোনো কারণ নাই। যার সেবায় আমার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যিনি সবচেয়ে বেশি সাহায্য করবেন, আপনি হাসপাতাল বলেন, ক্লিনিক বলেন, ব্যক্তিগত চেম্বার বলেন,
ডাক্তার সাহেবদের ওখান থেকে আমি যখন রোগী হিসাবে একটা প্রেসক্রিপশন নিয়ে বেরিয়ে আসছি, তখন ওইটার ছবি তোলে। কেন ছবি তোলে? কেন আমার নির্দিষ্ট আপনি কেন দিচ্ছেন? এক্ষেত্রে সামাজিক সচেতনতার নেই বলেই তো এই জায়গাটা হচ্ছে। ছবি উঠাতে কেন দিচ্ছেন? হ্যাঁ, এইটা প্রতিরোধ, এইটা দেখার দায়িত্ব কার? এটারও তো একটা মেকানিজম থাকতে হবে, সেই মেকানিজম ফেল করছে। আজকে আপনি অবাক হয়ে যাবেন, নানান এই যে আমরা যে ইয়ে করি, আমাদের যে টেস্ট করতে দেওয়া হয়, সেখান থেকে কমিশন, আজকে যে ব্যবস্থাপত্র লেখেন যে কোম্পানির ওষুধ, সেখান থেকে কমিশন, বিএমএ আছে, তারপরে রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ আছে ডাক্তারদের, এবং শুভবুদ্ধি সম্পন্ন আমার বিশ্বাস অনেক চিকিৎসক আছেন যিনি মানবতার সেবায় আসলে নিজেকে নিয়োজিত রাখতে চান। কই, তাদের তো কোনো উদ্যোগ দেখছি না। আমি একটা মহান জায়গার থেকে কথাটা বললাম। সমাজ কতটা অবক্ষয় হয়েছে শুধুমাত্র যদি আমরা চিকিৎসা পেশা, যে চিকিৎসককে আমরা দেবতার মতো মনে করি কখনো কখনো, কারণ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার সাহায্যই আমি সবচেয়ে বেশি চাই সৃষ্টিকর্তার পরে, সেখানেই যে অবস্থাটা বিরাজ করছে আপনি অবাক হয়ে যাবেন। তারপর ওই আপনার এই স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়ছে দুর্নীতির জায়গায়। মানে শুধু এত বেশি দুর্নীতি হচ্ছে যে হাসপাতালগুলিতে সাপ্লাই দেওয়া ইকুইপমেন্টস বলেন, খাদ্য বলেন, সেখানে কি হচ্ছে আমরা তো গত 10 বছরের রিপোর্ট যদি বার করে দেখি পত্র পত্রিকায়, ভয়াবহ চিত্র। একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো হ্যালো, কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি খুলনা থেকে বলছিলাম। বলুন। আশরাফুল ইসলাম বলছিলাম আমি। হ্যাঁ বলুন। আমি দুর্নীতির দমনের মহাপরিচালক শামসুল আরফিন স্যারের কাছে আমি একটা অনুরোধ করতেছি। আমি একটা দরখাস্ত দিয়েছিলাম 26/9/2016 তারিখে। আচ্ছা। আমাদের খুলনা একটা দেওয়ানি মামলা রায়টাকে কোর্টের থেকে 99 সালে রায় হয়েছে, 2015 সালে এসে দেখি যে রায়টার পাতা সম্পূর্ণ চলে যে আলাদা রায় সৃষ্টি করেছে। আচ্ছা, এই আবেদনটি আপনি কোথায় জমা দিয়েছেন? মহাপরিচালকের বরাবর একটা দরখাস্ত দিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, এই সেগুনবাগিচা মহাপরিচালকের বরাবর। আচ্ছা। কিন্তু আমার দরখাস্তের এই পর্যন্ত কোনো ব্যবস্থাই গ্রহণ করা হয়নি। আমি এর জন্য স্যারের কাছে কি যে আমি গরিব মানুষ, বা আমি যে পর্যন্ত জানছি আমি স্যারের কাছে দরখাস্ত করছি, এই পর্যন্ত আমার কি ব্যবস্থা হবে না, বা এর বিরুদ্ধে কোনো তদন্ত হবে না? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে আমরা কথা বলবো, ছোট্ট একটা বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, থাকুন আমাদের সঙ্গে, আমরা ফিরছি এসএসজি 50 মিনিটসে খুব অল্প সময়ের মধ্যে। প্রিয় দর্শক, বিরতির এ প্রান্তে আবারও স্বাগত এসএসজি 50 মিনিটসে। আমরা কথা বলছি প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে। একটা ফোন কল ছিল, সেখানে বলল যে একটা রায়কে পাল্টিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রশ্নকর্তার উদ্দেশ্যে বলছি যে রায়ের পাতা পরিবর্তন করা হয়েছে, এটা আমরা নিশ্চয়ই দেখব। তবে স্থানীয়ভাবে আপনার আইনজীবী কি কোনো পদক্ষেপ নিয়েছেন, বা আপনি স্থানীয় বিচারকের কাছে বিষয়টিকে জানিয়েছেন কিনা, ও বিষয়গুলো বোধহয় সেখানে আসেনি। তো যাই হোক, আমরা এটা অবশ্যই দেখব। তবে আপনার আমার ফোন নাম্বার নিয়ে নিতে পারেন 93589551। এটা স্থানীয় আমাদের অফিসের ভিতরে ছোট্ট বাছাই কমিটি আছে। ওই বাছাই কমিটি প্রথমে দেখে যে কোন বিষয়গুলো দুর্যোগের আইনের তফসিলভুক্ত, সেগুলো আগে অগ্রাধিকার দিয়ে থাকে। তো অগ্রাধিকার তালিকা হয়তো আপনার এটা আসেনি, তো আমি এটা অফিসে গিয়ে অবশ্যই আমি আরেকবার একটু নাম্বারটা সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি। তবে রায়ের পাতা চেঞ্জ করা হয়েছে, এটা স্থানীয়ভাবে বিষয়টি যদি আপনি আপনার আইনজীবী বিজ্ঞ বিচারককে যদি অবহিত করেন, অবশ্যই ওনারাও বিষয়টি দেখবেন, কারণ বিষয়টি খুবই একটা গুরুতর অপরাধের সাথে সম্পর্কিত। কাজেই ওখানেও আপনি চাইতে পারেন, আর আমরাও বিষয়টি দেখব। দর্শকদের উদ্দেশ্যে আমি আবারও নাম্বারটি জানিয়ে দিচ্ছি যে 9358951। দুর্নীতির যে কোনো তথ্য এই নম্বরে ফোন করে জানাতে পারেন। এখানে আমি একটা সংযুক্তি দিচ্ছি যে দুদক 2016 সালে প্রায় 12,500 অভিযোগ গ্রহণ করেছে, কিন্তু আমরা দেখছি যে ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে 543টি অভিযোগের ক্ষেত্রে। এক্ষেত্রে কি সীমাবদ্ধতা লোকবলের, নাকি তারা যাচাই বাছাই করে অভিযোগ সবগুলো নিতে পারে? এটা হলো কি যে আপনার ওই দুদকের কি কি বিষয়ে অভিযোগ করা যাবে সেটা তফসিলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, এবং দুদকের আইনের যে তফসিলে যে অপরাধগুলোর কথা বলা আছে এর বাইরে কিন্তু দুদক যেতে পারে না। কিন্তু আমাদের অভিযোগগুলোতে দেখা যায় যে অনেক অভিযোগ আসে যেগুলোতে আপনার স্বামী স্ত্রীতে পারিবারিক মামলা হয়েছে, সেগুলোর বিষয়ে ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে হয়েছে, জালিয়াতি হয়েছে, সেগুলো চলে আসছে।
তো এই কারণেই দেখা যাচ্ছে যে সংখ্যাটা বেশি। তবে দুদক যে কাজগুলো করে সেটা হলো সরকারি অফিস এবং সরকারি সম্পত্তি এবং সরকারি ব্যক্তি বা কর্তা ব্যক্তি যেখানে জড়িত আছেন অর্থ আত্মসাতের সাথে, জালিয়াতির সাথে, ফৌজদারির সাথে, প্রতারণার সাথে, ঘুষ জালিয়াতির সাথে, এবং সবার উপরে যেটা আছে সেটা হলো যে কোনো মানুষের চলাফেরায় যদি তার আয়ের সাথে সঙ্গতি না থাকে, তার সম্পদ আছে যেটা তার নন সোর্স অফ ইনকাম থেকে আসেনি, এই বিষয়গুলো যে দুদক পেয়ে থাকে তাহলে সেখানে দুদক হস্তক্ষেপ করে, দুদকের এখতিয়ারভুক্ত তফসিলের। আরেকটি বিষয় হলো যে আপনার মানি লন্ডারিংয়ের যে অপরাধগুলো হয় এই দুর্নীতি সম্পর্কিত, সেগুলোতে দুদকের এখতিয়ার। কাজেই কিছু কিছু বিষয় আছে বাছাই কমিটি, একটা হলো যে বেশি সংখ্যক অভিযোগগুলো বাদ পড়ে যায় যেগুলো দুদকের তফসিলভুক্ত নয়। কাজে আমরা দুদকের তফসিলভুক্ত কোন এই বিষয়গুলো আসবে সেটা আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেব, সেই উদ্যোগ আমরা নিয়েছি, যাতে করে আমরা পরিষ্কারভাবে জনগণকে জানান দিতে পারি যে কোন বিষয়গুলো দুদক এখতিয়ারে নিয়ে থাকে। আবার কিছু আছে যে একটি ছোট মামলা এসছে দুদকের মধ্যেই পড়ে, কিন্তু সেটার অগ্রাধিকার তালিকায় পিছনে পড়ে গেছে, যার কারণে উনি বলেছেন যে 26/9/2016-তে দরখাস্ত করেছেন, বিষয়টি এখনও আমলে আসেনি। তার মধ্যে হয়তো দেখা যাবে যে আমরা যদি সেখানে গিয়ে আবার রিচেক করি, দেখা যাবে যে বড় বড় হাজার হাজার কোটি টাকার মামলা যেগুলো, সেগুলো হয়তো অগ্রাধিকার তালিকায় চলে এসছে। তো যাই হোক, এটাও একটা বড় রকমের অপরাধ, আমি মনে করি যে দুর্নীতির সাথে সম্পর্কিত, এটা অবশ্যই আমি দেখব। তো এই কারণেই আমাদের 12,000 থেকে 1000-এর নিচে চলে আসে, কারণ ব্যাপক সংখ্যক মামলাগুলোই থাকে দুর্নীতির তফসিলভুক্ত অপরাধের বাইরে। কিন্তু যারা তথ্য দেবেন বা যারা অভিযোগকারী, তাদের নিরাপত্তা বিধানের ক্ষেত্রে তো দুদক কোনো সহযোগিতা করছে না, এটা আমরা জানি। এটা দুদক করতেও পারবে না। প্রচলিত আইনে হয়তো সাক্ষীদের নিরাপত্তার ক্ষেত্রে আমরা একটা নিরাপত্তা বিধানের বিষয় দেখি, কিন্তু দুদকের ক্ষেত্রে তো এই ধরনের নেই। সেক্ষেত্রে কি অভিযোগদাতার নাম পরিচয় গোপন রাখা? না, পরিচয় গোপন রাখলেও চলবে যদি ঘটনার সেখানে বস্তুনিষ্ঠতা থাকে। সেখানে কে আবেদন করেছে, তার নাম কি, ঠিকানা কি, সেটা আমরা দেখি না। আমরা দেখি যে অপরাধের অভিযোগটা আমরা পেয়েছি দুর্নীতির সাথে সংশ্লিষ্ট, সেইটার বস্তুনিষ্ঠতা আছে কিনা, সেইটা যদি সঠিক হয় তাহলে দুদক সেখানে তদন্তে এবং প্রসিকিউশনে আমলে নিয়ে থাকে। আর উনি একটা ভালো কথা বলেছেন লিটন সাহেব, সেটা হলো যে এই সামাজিক আন্দোলন, এটাও কিন্তু দুদক দেখছে। সামাজিক আন্দোলনটা কিভাবে দেখছে, যে দুদকের কিছু কমিটি আছে আপনার জনতার মধ্য থেকে, জনগণের মধ্য থেকে, নাগরিক কমিটি, তারাও একটা জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য বিভিন্ন দিবসগুলোকে খুব বড়সড় করে পালন করে, যাতে করে বেশি বেশি মানুষকে সম্পৃক্ত করা যায় দুর্নীতির যে ব্যাপক আপনার যে ক্ষতিকর দিকগুলো, সেগুলো সম্পর্কে তুলে ধরে মানুষ বুঝতে শিখে এবং দুর্নীতি থেকে মানুষ আস্তে আস্তে সরে আসে। আর আরেকটা বিষয় আপনি বলেছিলেন যে সাক্ষীর সুরক্ষা দুদক দিচ্ছে না। আমাদের কাছে চাইলে অবশ্যই দেব, চাইলে, কিন্তু আমি তো জানি যে আপনাদের লোকবলের সংকট আছে। না, লোকবলের সংকট থাকলেও কেউ যদি অ্যাপ্লিকেশন করে বলে যে হ্যাঁ আমি নিরাপত্তাহীনতায় ভুগছি, তখন কিন্তু সেই প্রোটেকশন দেওয়ার সুযোগ আমাদের আছে, এবং সেই সাক্ষী সুরক্ষা আইন এটা কিন্তু আমাদের দুদকের ক্ষেত্রে প্রযোজ্য, আমরা সেটা ব্যবহার করতে পারি। নিশ্চয়ই, তাহলে এর মধ্য দিয়ে ভয়ের সংস্কৃতি থেকে কিছুটা হলেও মানুষ বের হতে পারে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যেখানে সাক্ষীর আপনার ভয় লাগছে বা যেখানে আপনি সাক্ষী দিতে অনাগ্রহ প্রকাশ করছেন, বিষয়টি আমাদের কাছে জানালে আমরা তাৎক্ষণিকভাবে তাকে সেই সুরক্ষাটুকু দেওয়ার ব্যবস্থা নেব। জনাব নূর খান লিটন, আপনি একটা কথা বলেছিলেন যে সামাজিক আন্দোলন এবং পেশাজীবীদের মধ্যে দুর্নীতি ঢুকে যাওয়া, দুর্নীতিগ্রস্ত হওয়া, আপনি চিকিৎসক সমাজটাই আসলে বলেছেন, চিকিৎসক বলছি না, এখানে আমরা দেখছি যে সাংবাদিক বলেন, প্রকৌশলী বলেন, মানবাধিকার সংগঠন, আপনি যে ধরনের সংগঠন করছেন, এই ধরনের সব মিলিয়ে সংগঠনের মধ্যেও কিন্তু দুর্নীতি ঢুকে আমরা সমাজে এমন কোন পেশা খুঁজে পাবো না যে পেশাকে আমরা বলতে পারবো যে দুর্নীতির সামান্যতম লেশ নেই, এটা আমরা বলতে পারছি না, দুর্ভাগ্যজনক। দেখেন, সাম্প্রতিককালে আরেকটা বিষয় কিন্তু জনগণের ভিতর যেমন মেসেজ যাচ্ছে যে দুর্নীতি দমন কমিশন শক্তিশালী হচ্ছে, অনেক ফাঁদ পেতে গ্রেপ্তার হচ্ছে, আইনের দ্বারস্থ করছেন, এটার পাশাপাশি কিন্তু আরেকটি জিনিসও খেয়াল রাখতে হবে। যেমন অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, বিভিন্ন মানুষকে বলতে শুনি যে কারো কারো মামলা রাজনৈতিক ইচ্ছায় পরিচালিত হয়, কার মামলা প্রত্যাহার আসবো 111-এর সময় এইটা যেমন ব্যাপক আকারে উঠেছে, শুরুতে প্রশংসিত হয়েছে, পরে আবার এটা প্রশ্ন। সাম্প্রতিককালে আমরা দেখেছি অনেক ক্ষমতাধর ব্যক্তিকে দুদক ডেকে এনেছে, দেখা গেছে তাদের সাথে কালো পোশাক পরিহিত তাদের পার্সোনাল
গার্ড বাহিনী সহ এসে দুদকে বাহিনী চলে সহ এসেছেন, দুদকে আমরা চলে দেখেছি। আসছে, এটা আমরা দেখি। একটা ফোন আছে, নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই নাম বলে জিনিসগুলো প্রশ্ন আমাদের করুন। খেয়াল রাখতে হবে। হ্যালো, জি জি বলুন, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি চন্দন বলছি মিরপুর 1 থেকে। জি বলুন। জি, আমি দুদকের মহাপরিচালক সাহেবের কাছে একটা কোশ্চেন করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমি একজন বিজনেসম্যান। আমার আমদানি রপ্তানি লাইসেন্সের এগেনস্টে আমি ভ্যাট রেজিস্ট্রেশন করতে ভ্যাট অফিসে গিয়েছিলাম। তো সেখানে আমাকে ভ্যাট রেজিস্ট্রেশন তো দেওয়া হয়নি, এবং প্রকাশ সরাসরি বললেন যে আমাকে এক্সট্রা মানি দিলে আমি এটা করে দিব। তো আচ্ছা, আমি গভর্নমেন্টকে ভ্যাট দিব, গভর্নমেন্টকে ইয়ে করব, বাট ভ্যাট রেজিস্ট্রেশন করতে গেলে এক্সট্রা মানি কেন ভ্যাট অফিসারদের দিতে হবে? এটা একটা। আচ্ছা, আরেকটা আরেকটা হচ্ছে, সরি, আরেকটা হচ্ছে এটা দুদক আইনে দুদকে কমপ্লেন করার মধ্যে পড়ে কিনা, যে একজন গভর্নমেন্ট অফিসার আমার কাছ থেকে এই যে সরাসরি যে ঘুষ চাইলেন, এক্সট্রা বেনিফিট চাইলেন, আমার ন্যায্য দাবিটা ইয়ে করার জন্য, পূরণ করার জন্য। হ্যাঁ, এটা অবশ্যই পড়ে। কেউ হ্যাঁ, ঘুষ ধন্যবাদ চাইলে দাবি করলে সেটা অবশ্যই দুদকের পরিধিভুক্ত আওতাভুক্ত অপরাধ। কাজেই আপনি অবশ্যই আমাদের কাছে কমপ্লেন করতে পারেন নাম দিয়ে, আমরা অবশ্যই বিষয়টা দেখব, অবশ্যই দেখব। আপনি আমাদেরকে অবশ্যই বিষয়টা জানাবেন, আমরা পদক্ষেপ নেব। এবং এই সেবা খাতেরই কিন্তু একটা দুর্নীতির কথা তিনি বললেন, জি। এভাবে একদম আষ্টে পৃষ্ঠে দুর্নীতির কথা কিন্তু শোনা যাচ্ছে। জি, আপনি আমি যেটা একটা বলেছেন। জিনিস মানে আমি খুব আমার নিজের জায়গা থেকে বলছি যে দুদক যদি শুধুমাত্র একটি জায়গায় খুব ভালোভাবে মনিটরিং করে, সেটা হচ্ছে একটি মানুষের আয়ের সাথে তার সম্পত্তির তুলনামূলক একটা চিত্র যদি দাঁড়া করায়, তাহলে অনেক দুর্নীতি কমে যাবে। দেখেন, আমরা কথায় কথায় ভারতের অনেক উদাহরণ দিই। ভারতের সিবিআইর নাম শুনলে হেন ব্যক্তি নাই, যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক, তিনি কিন্তু ভীত হয়ে যান। ভারতের ইলেকশন কমিশন, মানে এগুলো তো আমাদের চোখে দেখা। আসলে এরকম প্রতিষ্ঠান আমরা সেইভাবে স্বাধীনভাবে কাজ করতে দিতে চাই কিনা, আমাদের সেই ইচ্ছাটা আছে কিনা, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন আজকে। কিন্তু আপনি যেটা বলছেন যে সব মানুষকে এই চিহ্নিতকরণের আওতায় আনা কি সম্ভব? সব মানুষকে আনার প্রয়োজন নাই। আপনি নির্দিষ্ট কিছু জায়গা বেছে নেন, সেটার উপর কাজ করেন, সেইখান থেকে যদি এই মানে অভিযানগুলো পরিচালিত হয়, এই মেসেজটি সমাজের সর্বস্তরে ছড়িয়ে যাবে কয়েক মুহূর্তে, যে দুর্নীতি করলে রক্ষা নেই। এই মেসেজটা যদি দিতে পারে, তাহলে কি মন্ত্রী কি এমপি, দেখেন আজকে খোলামেলা বলি, পুলিশের নিয়োগে যে বাণিজ্য হয়, শুধু পুলিশ সেখানে টাকা খায়, জনপ্রতিনিধিরা কি কিছুই পান না? আমরা তো বিভিন্ন মানুষের কাছ থেকে এই ধরনের কথা শুনতে পাচ্ছি। তো সুতরাং দুর্নীতি দমন কমিশন যদি স্বাধীনভাবে কিছু জায়গায় যদি খুব স্ট্রংলি যদি কিছু ভূমিকা নেন, তাহলে সমাজে যে মেসেজটা যাবে সেটি সবচেয়ে জরুরি। এখন এখানে একটা প্রতিবন্ধকতা হচ্ছে সমাজের রন্ধে রন্ধে তো দুর্নীতি, বাজারে যতটা শোনা যায় আপনি এক রাতের মধ্যে দুর্নীতি মুক্ত করতে পারবেন না, কিন্তু আপনি মেসেজটা যদি দিতে পারেন, দুর্নীতি কমে আসবে। বাজারে বা মাঠে যতটা শোনা যায় একটা প্রতিষ্ঠান সম্পর্কে দুর্নীতির, কিন্তু সেটা যখন খতিয়ে দেখা হয় তখনই কেবল প্রকৃত চিত্র প্রমাণসহ পাওয়া যেতে পারে। এক্ষেত্রে আমরা যারা সাংবাদিক তারা দেখি যে অনেক অভিযোগকারী আসে, কিন্তু যখন সেই অভিযোগের তদন্তে একজন রিপোর্টার এক্সক্লুসিভ বা ইনভেস্টিগেটিং রিপোর্ট করতে যায়, তখন কিন্তু আশেপাশের লোকজনকে পায় না, তাদের সহযোগিতাটা কম পায়, তারা ফেস করতে চায় না যে আমি আবার কোনো ক্ষতির মধ্যে পড়ি কিনা। এইটা একটা দুদকের জন্য একটা বড় প্রতিবন্ধকতা নিশ্চয়ই, যে এই ক্ষেত্রে কাজ করে। দেখেন, এটা আমি একটু বলতে চাই, ভয় শূন্য পরিবেশ সৃষ্টি করাটা কিন্তু একা দুদক একা করবে যে, এইটার পাশাপাশি সরকারি অফিস যারা আছে, প্রত্যেকটি ডিপার্টমেন্ট, প্রত্যেকটি ডিভিশন, এই যে আজকে এক ভদ্রলোক যে এই জেলায় ভ্যাট লাইসেন্স করতে গিয়ে পয়সা চেয়েছে, এটা যদি ইন্টারনাল একটা কন্ট্রোল মেকানিজম থাকতো, তাহলে উনি হয়তো সাহসী হতেন ওই অফিসেরই কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টি জানাতে। এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যদি তাৎক্ষণিক ব্যবস্থাটা নিতেন, তাহলে কিন্তু ওনার ভিতরকার যে দুর্বল দিকগুলো, এগুলো কিন্তু কমে আসতো। এখন হ্যাঁ, এই বিষয়টাতে জোরালো হওয়া দরকার। দুদকে একার পক্ষে যে জনবল আছে সারা বাংলাদেশে, তার ইন্টারভেনশন বা পদক্ষেপ আসলে একটু কঠিন। তবে উদাহরণ যদি তৈরি হয়, হ্যাঁ, উদাহরণ তৈরি করার জন্য আমরা চেষ্টা করছি। একটা ফোন আছে, প্রিয় দর্শক নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। জি জি, লাইনে আছি ভাইয়া। হ্যালো। হ্যাঁ, লাইনে আছি ভাইয়া, লাইনে আছি। হ্যাঁ বলুন, কে বলছেন, কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, আমি মিরপুর 14 নম্বর থেকে বলছিলাম। আচ্ছা বলুন।
জি, আমি একটু দুদক মহাপরিচালক এবং আইন সালিশ কেন্দ্রের নিশ্চয়ই নূর খান স্যারের সাথে তারা দুজনের দুজনে কাছে একটু শুনছেন। প্রশ্ন রাখতে চাই। আমরা মধ্যবিত্তীয় শ্রেণীর লোক, আমাদের বাচ্চারা লোক মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য সেন্ট্রাল পরীক্ষায় অংশগ্রহণ করে। তো করার পরে 2010-11 সেশনে নাইটিঙ্গেল মেডিকেল কলেজ পত্রিকায় মানে প্রথম আলোর মতো পত্রিকায় বিজ্ঞপ্তি দেয় যে আমরা ছাত্রছাত্রী ভর্তি হবে। হ্যাঁ, এরপরে কি হয়েছে? আচ্ছা, এখন আমরা কেউ 5 লাখ, কেউ 8 লাখ, কেউ 9 লক্ষ টাকা দিয়ে বাচ্চাগুলো নাইটিঙ্গেল মেডিকেল কলেজে ভর্তি করে। আচ্ছা পরে এটা বন্ধ হয়ে আচ্ছা, পরে বন্ধ হয়ে গেছে। নিয়মিত আচ্ছা, তাই তো? ঢাকা ইউনিভার্সিটি আমাদের বাচ্চাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিল, তাদের আন্ডারে ফাইনাল এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং পাশও করতে। আজকে একটা বছর বাচ্চাগুলা ঘুরতেছে, বিএমডিসির অস্থায়ী রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছে না। আচ্ছা, কলেজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে আজকে বসবো, কালকে বসবো, ঠিক করতেছি, মন্ত্রীর দরবারে বলেন, মানে বিভিন্ন জায়গায় আমরা গার্জিয়ানরা হ্যারাসমেন্ট হইতে হইতে আজকে 1 বছর ঘুরতেছি। এখন মেডিকেল কলেজের কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট, তাদের সাথে অফিসে গেলে তাদের রিভলভার 2-3টা থাকে, গার্ড আছে, মহড়া দেয়, আমাদের সাথে বসার কোনো পদক্ষেপ নিচ্ছে না। এটা কি আপনারা কি কাইন্ডলি? ধন্যবাদ আপনাকে। অভিযোগ খুবই গুরুতর, আমরা শুনবো। অভিযোগটা খুবই গুরুতর। অভিযোগের প্রথম পর্যায়টা হলো যে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছেন কিনা, ওনারা নিশ্চয়ই বিষয়টি জানেন। তো দ্বিতীয়ত হলো যে দুদকে এই ধরনের যদি সুনির্দিষ্ট অভিযোগ সহকারে কোনো আমরা দরখাস্ত বা কমপ্লেইন পাই, তাহলে হয়তো অবশ্যই আমাদের পক্ষে বিষয়টি খতিয়ে দেখা সম্ভব হবে যে কেন এটা ভর্তি করা হলো আর কেনই এখন 5 বছর পরে পাস করার পরে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না, বিএমডিসি কেন রেজিস্ট্রেশন দিতে পারছে না। হয়তো বিষয়টি এরকম হতে পারে যে নাইটিঙ্গেল কলেজের রেজিস্ট্রেশনটা আগেই ছিল না, যার কারণে বিএমডিসি সেখানে আজকে অস্বীকার করছে। বিরতির পরে আগে আমাদের অভিভাবক হিসেবে কিছু দায়িত্ব ছিল যে আগে দেখে নেওয়া, খোঁজ খবর নেওয়া যে এই নাইটিঙ্গেল মেডিকেল কলেজের যথাযথ রেজিস্ট্রেশন যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নেওয়া আছে কিনা। সেটাই। প্রিয় দর্শক, থাকুন, আরও কথা হবে, ফিরছি শিগগির। প্রিয় দর্শক, আবারও স্বাগত এসএসজি 50 মিনিটসে। আমরা কথা বলছি প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে। আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। আপনারা চাইলে ফোন করে আপনাদের অভিযোগ বা প্রশ্ন করতে পারেন। জনাব ডক্টর মোহাম্মদ শামসুল আরফিন, আমরা দেখছি যে 111-এর সময় থেকেই দুদকের তৎপরতা বেড়েছে। এর আগে তো দুর্নীতি দমন ব্যুরো ছিল, সেটা অতটা তৎপর ছিল না। কিন্তু 111-এর শুরুটা ভালো হয়েছিল, শেষ দিকে গিয়ে আবার নানা ধরনের প্রশ্নবিদ্ধ কাজ তারা করেছে বা জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে। এখন আসলে আপনারা কতটুকু নিশ্চয়তা দিতে পারছেন যে দুদক রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করছে? আমরা প্রশ্নবিদ্ধ হতে চাই না। আমাদের ইন্টারভেনশন হয়তো ছোট, আমরা ধীরে ধীরে এগোতে চাই, কিন্তু যে পর্যন্ত এগোতে চাই সেখানে আমরা থাকতে চাই, পিছনে ফিরে আসার সংস্কৃতি আমরা চালু করতে চাই না। আচ্ছা, এই একটা কথা বলতে চাই। আরেকটি হলো যে এখানে আপনার যে দায়িত্বে আছে প্রত্যেকেই, আমাদের মেসেজটা হলো আমরা দেখছি যে প্রত্যেকে যদি দায়িত্ব এড়িয়ে না যান, দায়িত্বটুকু যদি যথাযথ পালন করেন, তাহলে কিন্তু দুর্নীতি বহুলাংশে কমে যায়। আমার যে সমস্ত দপ্তর প্রতিষ্ঠান, আপনি যে প্রতিষ্ঠানগুলোর ইউটিলিটি সার্ভিস প্রোভাইডার যে সমস্ত প্রতিষ্ঠানের নাম বললেন, এরা যদি একটু মনোযোগী হয় যে না, আমার অফিসে আমি দুর্নীতি হতে দেব না, আমার এখানে এসে কোনো লোক ঘুষ দিয়ে কাজ করে যাবে, এই সংস্কৃতি আমি আজকে বাদ দেব, আজ থেকে অসম্ভব কিছু না। কিন্তু সেটাই তো হচ্ছে। হ্যাঁ, সেইটা হওয়ার জন্য যে সংস্কৃতি চালু হওয়া দরকার, এটা আমার জনগণকেও সহজেই যেন আমাদের যে সেবা প্রত্যাশী ওনাদের মধ্যে একটা ধারণা চলে এসছে যে পয়সাটা বোধহয় দিয়ে দিলে এই কাজটা সহজেই নির্দ্বিধায় পেয়ে চলে আসবো, না দিলে বোধহয় আমার আরও ঝামেলা সৃষ্টি হবে, পাবো না। এই অবস্থান থেকে একটু সরে আসতে হবে। যিনি সেবা প্রত্যাশী ওনাকে ভাবতে হবে যে না, আমার এই সেবাটা আমি এটা পেতে পারি এবং এটা পাবার জন্য কোনো রকম বাড়তি পয়সা আমার কোনো দরকার নেই। এই অবস্থানটার মধ্যে ওনাকেও দৃঢ় থাকতে হবে। দৃঢ় থাকতে গিয়ে দেখা যায় তিনি প্রতিবন্ধকতার মুখোমুখি হন, তিনি দীর্ঘসূত্রতার মধ্যে পড়ে যান। দীর্ঘসূত্রতা হয়তো এই জন্য হয়তো তারা হয়তো ঘুষ দিয়ে হলেও একজন যদি ফেস করেন, ওই জায়গাটাতে একজন যদি ফেস করেন, একজন যদি একটু ভূমিকা নেন, একজন যদি আপনার এই দায়িত্বটা নেন, পরবর্তীতে লোকজনের জন্য কিন্তু এই জায়গাটা সহজ হয়ে যায়।
পরে ওই কাজটি ওই যে একজন বলেন যে ভ্যাট রেজিস্ট্রেশন করতে গিয়ে পয়সা চেয়েছে, আর এইটা উনি পয়সা দেননি, ভালো কাজ করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাই। তো এখন উনি বিচারের জন্য এসেছেন। আমরা যদি সত্যিকারই ওই জায়গাটিতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারি, তাহলে কিন্তু অন্য লোকদের জন্য আর এই কঠিন পথটা পেরোতে সুবিধা হবে। মানে কাউকে না কাউকে বিড়ালের গলায় ঘন্টি বাঁধতে হবে, কাউকে না কাউকে বলতে হবে, এগিয়ে আসতে হবে। নূর খান লিটন, আসলে ওইটাই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধা আর সমুদ্রে এক বিন্দু পানি উঠিয়ে খুব বেশি সফলতার আশা করা যাচ্ছে না। আমি দুটো জিনিস উদাহরণ হিসেবে এখানে টানতে চাই। একটা হচ্ছে বাংলাদেশ পুলিশ কয়েক বছর আগে এক ওয়েবসাইটের মাধ্যমে জিডি এন্ট্রির একটা পদ্ধতি চালু করেছিল। যে কেউ তার যদি জেনারেল ডায়েরি করতে হয় সে ওয়েবসাইটে যে এটা করতে পারত। কিছুদিন এটা চালু ছিল, খুব অল্প কিছু সময়, তারপর কিন্তু এটা বন্ধ হয়ে যায়। এবং এখন পুলিশের কাছে যদি জিডি এন্ট্রি করতে সাধারণ মানুষ যায়, যেমন আমরা গেলে কোনো রকম অসুবিধা হয় না, সাধারণ মানুষ গেলে দেখা যায় যে সেখানে পয়সা ছাড়া জিডি হয় না। আপনি দেখেন ভারতীয় দূতাবাসে আমরা কি দেখছি যে ভিসার জন্য ওয়েবসাইটে প্রথম খুব সুন্দরভাবে আমরা পেতাম, কিন্তু তারপর থেকে কি হলো, ওখানে আপনি টাকা না দিলে, মানে বাংলাদেশে যারা দালাল তাদেরকে টাকা না দিলে ওই ওয়েবসাইটে আর ঢোকা যায় না, ওখান থেকে আর নাম্বার বের হয় না। তার মানে কি যে পুরা সিস্টেমের ভিতর যদি আমরা একটা স্বচ্ছতা না আনতে পারি, সিস্টেমটাকে যদি কার্যকর না রাখতে পারি, তাহলে কিন্তু ইচ্ছা করলেই সব কিছু সম্ভব হবে না। অনেক ক্ষেত্রেই কিন্তু বাধাগ্রস্ত হয়েছে দুর্নীতি, অনেক ক্ষেত্রেই। যেমন টেন্ডারবাজিতে আমরা মাঝে মাঝে দেখি না দুই পক্ষের মারামারি, আমরা মাঝে মাঝে দেখি না যে কেউ জোর, মানে কেউ চাচ্ছে যে হ্যাঁ সময় মতো সে টেন্ডারটা দাখিল করতে চায়, আর গ্রুপ বাধা দিচ্ছে, মার খাচ্ছে, কই কেউ তো তাকে বাঁচাতে যায় না। এই যে বিষয়গুলো, এগুলোকেও আমাদের মনে রাখতে হবে। যত যাই কথা বলি, সিঙ্গেল কোনো মানুষ মানে এককভাবে এই বিষয়টাকে চ্যালেঞ্জ করে দাঁড়াতে পারবে না। এর জন্য সামাজিক আন্দোলন, সামাজিক আন্দোলনের বাইরে মানে এখন যেহেতু একেবারে দুর্নীতি পুরা সমাজে মানে ছেয়ে গেছে। এবং আজকে আমার কাছে খুব ভালো লাগলো যে মাননীয় প্রধানমন্ত্রী অনেকগুলি দিক নির্দেশনামূলক কথা বললেন আজকে, সম্ভবত আওয়ামী লীগের একটা মিটিংয়ে, এবং সেখানে সততার কথাগুলো বললেন, সেখানে অনেক ভালো ভালো নির্দেশনা দিলেন। এইটি যদি বহমান রাখতে পারেন, সমাজের উপর থেকে যদি এটা ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন যে এই বিষয়গুলি অটোমেটিক, মানে নেতৃত্ব তো দেওয়ার একটা ব্যাপার আছে, শুধুমাত্র এমনি তো একজন পাবলিক সংগঠিত হবে না, নেতৃত্বের একটা ব্যাপার আছে। সেই জায়গার থেকে যদি সেই রকম নির্দেশনা পাওয়া যায়, তাহলে মানুষ খুব স্বাভাবিকভাবে তখন আর ঢাকা থেকে মাগুরা ওই মানে ছাত্র সংগঠনের তারা ফ্লাইট মানে ইয়েতে যাবেন না, হেলিকপ্টারে যাবেন না, তখন তারা একটু কষ্ট করেই যাবেন, কারণ এখানে পয়সাটা তো কোনো ব্যাপার না। তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে দুর্নীতির মানে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাজটি কিন্তু নেতৃত্বের পর্যায় থেকে আসতে হবে, এবং সমাজের বিভিন্ন পর্যায়ে দুদক যেভাবে নাগরিক কমিটি করছে এভাবে মাথা উঁচু করে দাঁড়াতে, জনগণের ভিতর থেকে যদি প্রতিবাদ না আসে, তাহলে শুধু দুদক বা শুধু পুলিশ বাহিনী বা শুধু ডাক্তার 10 জন সৎ হয়ে গেল আর পুরা সমাজ মানে ভালো হয়ে গেল, এটা ভাবার কোনো কারণ। এই কথা ধরেই জানতে চাই জনাব শামসুল আরিফিন আপনার কাছে, যে প্রচলিত আইন কি কোনো কোনো সময় আপনাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়? যেমন আমরা কক্সবাজারের সংসদ সদস্য বদির ঘটনা দেখলাম, আপনারা কিন্তু বেশ শক্ত অবস্থানে নিলেন, পরে দেখলাম যে কোর্ট থেকে জামিন পেয়ে গেলেন। এটা কি প্রচলিত আইন যদি এই অর্থে বলি যে কিছু আইন তো আছে যে খুবই পুরনো, সেকেলে ব্রিটিশ আমলে তৈরি হয়েছে, এরপরে স্বাধীন দেশ উপযোগী খুব কমই সংশোধনী হয়েছে, এবং কিছু কিছু সংস্থা দপ্তর আছে যেগুলো ওই আইন দ্বারা চলে, এবং ওই আইনগুলোর মধ্যেই কিন্তু আপনার তার সীমাবদ্ধতা আছে। এইগুলো যদি উঠিয়ে দেওয়া যায় বা সংশোধন করা যায়, তাহলে কিন্তু দুর্নীতি অনেক কমে আসে। এক্ষেত্রে সিস্টেম ইমপ্রুভমেন্ট বা আইনের সংশোধন এটাও কিন্তু বড় জরুরি। হ্যাঁ, উদাহরণ হিসেবে আমি বলতে পারি, যেমন ধরুন আপনার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, সেখানে ওনাদের প্ল্যান পাস করার একটা বিষয় আছে। ওখানে আরবান প্ল্যানিংয়ের যে ডিপার্টমেন্ট, ওখানে খুব কম সংখ্যক লোকই কাজ করেন, কিন্তু এটা সারা ঢাকা শহরে যাদের জায়গা আছে, যেনারা বাড়ি পাস করতে চান, প্ল্যান পাস করার জন্য ওখানে যেতে হবে। এখন যেতে হবে, এই কাজটা যদি আরও সহজ হয়, কারণ 1 কোটি মানুষ ঢাকা শহরে, অসংখ্য লোকের এখানে ঘর বাড়ি প্ল্যানিংয়ের ব্যাপার আছে। ওখানে ছোট্ট একটা প্ল্যানিং ইউনিট, ওখানে তার পক্ষে
এটা সমাধান করা মোটেই সম্ভব না। এখন যদি আইনটা এইভাবে ওই 1952 সনের যে আপনার ডিআই ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট অ্যাক্ট, ওখানে সংশ্লিষ্ট ধারায় যদি এইভাবে হতে পারতো যে না আমরা প্ল্যান পাস করার জন্য লোক আমাকে ভিজিট করতে হবে কেন, এটা আমরা একটা প্ল্যান 2 কাঠা জায়গার জন্য কতটুকু বাড়ি হতে পারে, বা নর্থে কীরকম, সাউথে কয়তলা হবে, ইস্টে কয়তলা হবে, ওয়েস্টে কয়তলা হবে, এবং সে ডিজাইন কী হবে, প্ল্যানিং কী হবে, এগুলো যদি আর্কিটেকচারাল ডিজাইন আকারে আমরা যদি একটা প্ল্যান তৈরি করে যদি বাজারে একটা বই আকারে সেল করি, মানুষ সেই বইটা নিয়ে, প্ল্যানিং বইটা নিয়ে তারা তাদের মতো করে ঘরবাড়ি করলো। তারপরে যদি সেখানে কোনো ব্যত্যয় ঘটে, প্রতিবেশী অভিযোগ তোলেন, সেখানে দুদকের ইন্সপেক্টর গিয়ে দেখতে পারে, সেখানে তাদের অনুশাসন দিয়ে আসতে পারে। এতে করে কিন্তু ওই আইনের সংশোধন হলে পরে অসংখ্য লোকের আর ওই অফিসটাকে ভিজিট করতে হচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের আইনজীবীদের দুর্বলতা আছে কি না, যে তাদেরকে যথাযথ সামর্থ্য না দেওয়া, বা যে পরিমাণ আইনজীবী দরকার বা যে সামর্থ্যবান আইনজীবী দরকার, যোগ্যতা আমাদের আইনজীবী তো যোগ্যতা সম্পন্ন, যদিও গত বছরে আছে মামলায় রায় পাওয়ার ক্ষেত্রে আপনাদের এই ইতিবাচক পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি যে 15 এবং 16-তে আপনারা বেশ কিছু ইতিবাচক রায় পেয়েছেন, যেটা তার আগের বছর 13-14-তে আপনারা পাননি। কিন্তু এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে যে দুদকের মামলায় যখন একজন আইনজীবী দাঁড়াচ্ছে, তখন দেখা যাচ্ছে যে অধিকতর কম পরিচিত বা কম যোগ্যতা সম্পন্ন, বা আর্গুমেন্ট করতে পারছেন না, তথ্য প্রমাণ পাচ্ছেন না, দিতে পারছেন না, যে কারণে ওই ফাঁক গোলে আসামি বা অপরাধী বেরিয়ে যাচ্ছে। এইটা আমি একেবারে অস্বীকার করতে চাই না যে আমাদের আইনজীবী, আমাদের নিজস্ব এবং চার্জশিট না দেওয়ার কারণে আপনারাও ভেতরেও ব্যবস্থা নিয়েছেন। আমাদের যথেষ্ট, হ্যাঁ, ভিতরে ব্যবস্থা, ইন্টারনাল কন্ট্রোল, যেটা আমি বলছিলাম শুরুতেই, ইন্টারনাল কন্ট্রোল যদি জোরদার করা যায়, তখন আসবে শক্ত প্রসিকিউশন রিপোর্ট, একটা দক্ষ প্রসিকিউশন রিপোর্ট। দক্ষ প্রসিকিউশন রিপোর্টের উপরে যখন বিচার কার্যক্রম শুরু হবে, তখন অবশ্যই সেখানে ভালো ফলাফল আশা করা যায়। তো ইন্টারনাল কন্ট্রোল যদি আমার উইক থাকে, তো আমার প্রসিকিউশন রিপোর্টে থাকবে উইক। কাজেই এইখানেও একটা ব্যবস্থা আছে, শুধু আইনজীবী যে নির্ভর করে তা না, আইনজীবী একটা ফ্যাক্টর। এখানে একটা ভালো ফলাফল পাওয়ার জন্য, রায়টা দুদকের অনুকূলে পাওয়ার জন্য একটা সম্মিলিত প্রয়াস। আমার ইনভেস্টিগেটরের একটা দক্ষ রিপোর্ট লাগবে, সাক্ষীদের একটা সজাগ অবস্থান লাগবে, সাক্ষীরা এখানে আসতে চাইবেন, সাক্ষী আসতে আগ্রহ বোধ করবেন, সেরকম কর্মপরিবেশ লাগবে। বিচারক সেই বিচারটা করছেন, সেখানে বিচার করবার জন্য যে হ্যাঁ আইনজীবী দরকার, সে আইনজীবীও লাগবে। আমাদের আইনজীবী আছে, ভালো আইনজীবী, তবে আমরা আরও ভালো করবার চেষ্টা আমাদের তো প্রতিনিয়তই আছে। আমি কয়েকটা বিষয়ের উপর আমরা আছি। প্রথম হচ্ছে পাঠ্যপুস্তকে নৈতিক শিক্ষার বিষয়টাকে আরও বেশি নিয়ে আসা। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে ইনকাম ট্যাক্স ফাইল, এটা তো ওপেন। ইনকাম ট্যাক্স ফাইল যদি কিছু দুর্নীতি দমন কমিশন দেখে, ঘাটে, আমার ফাইল নিয়ে দেখুক দুর্নীতি দমন কমিশন যে এই লোকটির আয়ের সাথে ব্যয় এবং সম্পদের কি অবস্থা আছে। খুব বেশি ফাইল নাড়াচাড়া করার দরকার নেই, 100 ফাইল দেখুক না ঢাকায়। তারপর দেখেন বিদেশ, যেমন আমি যখন দুর্নীতি করছি, দুর্নীতি করে বেনামে বিভিন্নভাবে টাকা পয়সা সঞ্চয় করা বা সম্পদ করার চেষ্টা করি যাতে আমি ওখান থেকে বেরিয়ে আসি। এক সময় ছিল মাছ চাষের নামে কোটি কোটি টাকা আয় দেখিয়ে ওইটাকে বৈধতা দেওয়া হতো, এরকম করতো। এখন যে জায়গাটা আছে, এই যে যখন বিদেশ ভ্রমণে যায় টিকিটটা কাটে, সেখানে তার পাসপোর্ট নাম্বারটা আছে। দেখা যাক না যে কতবার একজন সরকারি কর্মচারী যার বেতন 50,000 বা 1 লাখ টাকা, কতবার ফ্যামিলি নিয়ে বিদেশ যাচ্ছে, দেখুক না এনজিওর। আমি আমার জায়গা থেকে চ্যালেঞ্জ করছি যে পরিবার নিয়ে কতবার যাচ্ছে, ওই জায়গা থেকে শুরু হোক না। ওইটা তো আর বেনামে করা যাচ্ছে না, ওইটা আবার পাসপোর্টের টিকিট পাসপোর্ট নাম্বার থাকছে। সেটাই আমি শেষ পর্যায়ে আছি। আপনার কাছে জানতে চাই যে অসংখ্য দর্শক, অসংখ্য মানুষ, জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে দুদকের প্রতি। কোনো সুখবর আছে নতুন বছরে আরো কমিউনিকেশন বাড়ানোর জন্য? আমরা তো আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো এবং জোরদার করব, কিন্তু আমার পাশাপাশি অনুরোধ থাকবে সরকারি দপ্তর প্রতিষ্ঠানে যারা কাজ করি বা করেন, প্রত্যেকেরই কিন্তু একটা নিজস্ব দায়িত্ব আছে শৃঙ্খলা ফিরিয়ে আনবার জন্যে, দুর্নীতি কমাবার জন্যে। আমি যে কাজটুকু করছি ওর মধ্যেই কোনো দুর্নীতি ঘটছে কিনা, এটা কিন্তু আমি কাজটা করছি, পাশাপাশি এই কাজটার মধ্যে দুর্নীতির কোনো রকমে ঘটছে কিনা, দুর্নীতির কোনো কর্মকাণ্ড, সেই বিষয়টা কিন্তু আমাকে দেখতে হবে। সেই দেখবার অনুরোধটুকু আমি সব সংস্থা, প্রতিষ্ঠান, সরকারি অফিস, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, সব জায়গা থেকেই যদি আমরা দেখি যে না আমাদের কাজটা শুধু কাজ ডেলিভারি দেওয়াই না, পাশাপাশি সেখানে কোনো রকমের দুর্নীতি ঘটছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এবং যারা করছে, একটা অফিসে কিন্তু দুর্নীতি সবাই করে না, 2-4টা, ওই 2-4টা লোককে যদি আপনারা অবসরে পাঠিয়ে দেন, দেখবেন যে অফিসের অবস্থান অনেক
অনেক উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে। বা আমার অবহেলার কারণে যাতে দুর্নীতির সেটাই। সুযোগটা না ঘটে, এই আমরা অবহেলার জন্য না করি, যে দায়িত্বে আছি আমরা যেন কোনোভাবেই অবহেলা না করি। এই কাজটা যদি আমি যথাযথভাবে করি তাহলেই কিন্তু দেখবেন যে একটি ভালো সংস্কৃতি চালু হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। ধন্যবাদ জনাব ডক্টর মোহাম্মদ শামসুল আরেফিন এবং ধন্যবাদ জনাব নূর খান লিটন। আপনারা দুর্নীতির নানা ধরনের বিষয় যেমন বললেন, প্রতিরোধের কথাও বললেন। প্রিয় দর্শক, আমরা একটা বিষয় খুব স্পষ্টভাবেই পেলাম যে দুর্নীতি প্রতিরোধের জন্য দুটো বিষয় দরকার। সেটা হচ্ছে যে প্রথমত সমাজের যারা উঁচু স্তরে আছেন, দায়িত্বশীল, কর্তৃত্বশীল, তাদের ভূমিকা। আরেকটা হচ্ছে সামাজিক প্রতিরোধ। আমাদের সবার আগে মনকে পরিবর্তন করতে হবে, মনোবৃত্তিকে পরিবর্তন করতে হবে। কারণ একজন অভিভাবক যখন সন্তানকে চিকিৎসক বা প্রকৌশলী বানাতে চান, তখন কি তিনি ভাবেন যে আমার সন্তান খাগড়াছড়ির নাইক্ষংছড়িতে গিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন? না, তিনি ভাবেন যে এই দুটো পেশায় গেলে আমার সন্তান নির্বিঘ্ন জীবনযাপন করতে পারবেন। কোনটা ভাবেন? আবার একটা দুর্নীতি হচ্ছে বা একটা প্রতিষ্ঠান দুর্নীতি করছে, সেখানে আপনিও নিজে গিয়ে সহজলভ্যভাবে কাজ করার জন্যে গা ভাসিয়ে দিলেন, তাহলে কিন্তু হবে না। সে জায়গায় প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ তৈরি করতে হবে সামাজিকভাবে। এই দুটো বিষয় যদি আমাদের মধ্যে জাগ্রত হয়, তবে শুভবোধ আসবে, সমাজ থেকে দুর্নীতি ধীরে ধীরে দূর হবে। এই প্রত্যাশা রেখে শেষ করছি এসএসজি 50 মিনিটস। সবাই ভালো থাকুন।